হৈমন্তিকা পর্ব ১৩ লিখেছেন ঈশানুত তাসমিয়া মীরা। বাইকের গতি বাড়ছে, শনশন আওয়াজে বাতাসের তীব্র ঝাপটা কানে লাগছে। ঠিকভাবে চোখ মেলে তাকাতেও পারছে না হৈমন্তী। বাইকের পেছনের দিকটা আরও শক্ত করে খামছে ধরে সে চেঁচিয়ে বলল, স্পিড কমান তুষার। ভয় পাচ্ছেন হৈমন্তিকা? প্রত্যুত্তরে আলতো হেসে জিজ্ঞাসা করল তুষার। হৈমন্তী এবার ধমক দিয়ে উঠল, স্পিড কমাতে বলেছি তুষার, কথা শুনছেন না কেন? তুষার বাইকের স্পিড কমালো না, বরং আরও বাড়িয়ে দিল। এতে যেন ভয় দ্বিগুণ বেড়ে গেল হৈমন্তীর। চেঁচিয়ে প্রতিবাদ করার সময়টুকুও পেল না। কোনো মতে তুষারের কোমরের অংশে শার্ট শক্ত করে ধরে চোখ মুখ খিচে মূর্তির ন্যায় বসে রইল সে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। এখন বাইক থেকে পড়লে নিশ্চিত হাত পা ভেঙে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হবে তার। সরব বাতাসের শব্দ কমে গেল। গায়ে তেমন বাতাস লাগছে না এখন। আশপাশটা কেমন নীরব শান্ত। পিটপিট করে চোখ মেলল হৈমন্তী। রাস্তার পাশে বাইক দাঁড় করানো, মাথা থেকে হেলমেট খুলছে তুষার। হৈমন্তী চোখ মেলতেই সে বলল, নামুন হৈমন্তিকা। বাধ্য মেয়ের মতো বাইক থেকে নেমে পড়ল হৈমন্তী। পরক্ষণেই কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই ক্ষিপ্ত স্বরে প্রশ্ন ছুড়ল, আপনাকে তখন স্পিড কমাতে বলছিলাম না আমি? না কমিয়ে উল্টে আরও বাড়িয়ে দিয়েছিলেন কেন? আপনাকে একটু জ্বালাচ্ছিলাম হৈমন্তিকা, রাগ করবেন না। তুষারের কথাটা ঠিক রাখতে পারল না হৈমন্তী, রেগে গেল। ক্ষিপ্ত চোখ জোড়ার অগ্নিকুণ্ডের ন্যায় তেজ দিয়ে ভস্য করে দিতে চাইল তুষারকে। তুষার সেই ভয়ঙ্কর নেত্রে সে আরও একবার আহত হলো যেন। দৃষ্টি গভীর হলো তার। বক্ষস্থলে সৃষ্টি হলো এক কঠিন ব্যথা। সেই ব্যথা রেশ ধরেই সে হেসে ফেলল। এগিয়ে গিয়ে হৈমন্তীর হাতের ভাঁজে হাত রাখলো, লঘু স্বরে বলল, চলুন হৈমন্তিকা। রেস্টুরেন্টটির নাম নীড়পাতা, ছদ্মনাম। এই অদ্ভুত নামের রেস্টুরেন্টটির সব কিছুই কেমন যেন অদ্ভুত লাগছে হৈমন্তীর। চেয়ার টেবিল থেকে শুরু করে ওয়েটারদের পোশাক আশাকও ভীষণ রকমের অদ্ভুত। সবাই পাঞ্জাবি পরে আছে। মাটির পাত্রে সার্ভ করা হচ্ছে খাবার। একপাশে দেয়াল জুড়ে সোনালী অক্ষরে খুব সুন্দর করে লেখা, মাছে ভাতে বাঙালি। হৈমন্তী প্রথমে ভেবেছিল এটা শুধু বাঙালি খাবারের রেস্টুরেন্ট। এজন্যই হয়তো এখানে বাঙালি সংস্কৃতি স্বতঃস্ফূর্তভাবে বিরাজমান। অথচ না, তার ধারণা সম্পূর্ণ ভুল। মেনু কার্ডে আরও বিভিন্ন দেশের খাবারের নাম উল্লেখ করা আছে। হৈমন্তী আরও একবার রেস্টুরেন্টটি ভালো করে দেখে নিল। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞাসা করলো, আমাকে এখানে কেন এনেছেন তুষার? আমি সকাল থেকে কিছুই খাইনি হৈমন্তিকা। হৈমন্তী খানিক নরম সুরে জিজ্ঞেস করলো, কেন খাননি? আপনার সঙ্গে খাবো বলে। আপনি আমাকে খাইয়ে দেবেন, নিঃসংকোচ আবদার। হৈমন্তী বিমূঢ় হয়ে কয়েকবার পলক ফেলল। তুষার তখনও মেনু কার্ড দেখতে ব্যস্ত। তার অভিব্যক্তি ভীষণ শান্ত, স্বাভাবিক। উঁচু গলায় হাঁক ছেড়ে ওয়েটারকে ডাকলো সে। মেনু কার্ড দেখে কিছু খাবার অর্ডার করে হৈমন্তীকে বলল, আমার কাছে এসে বসুন হৈমন্তিকা, ওখান থেকে আপনার অসুবিধা হবে। হৈমন্তী উদাস নয়নে তাকালো, চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি এবার বেশি বেশি করছেন না তুষার? একদমই না। হৈমন্তীর চোখে চোখ রেখে খুব গম্ভীরভাবে উত্তর দিল সে। হৈমন্তীর উদাসীনতা বাড়ল, বিরক্তি ছেয়ে গেল সর্বাঙ্গে। আরও একবার তুষারকে বোঝানোর চেষ্টা করলো সে, দেখুন তুষার, আপনি যদি এই আবদারটা আমাকে একজন ছোট ভাই হিসেবে করতেন, বিশ্বাস করুন আমি সেটা পূরণ করতাম। কিন্তু আপনি তা করছেন না। আমি আপনার থেকে বয়সে ৩ বছরের বড় তুষার। আমাদের এভাবে একসাথে ঘোরার কোনো মানে নেই। আপনাকে খাইয়ে দেওয়ারও মানে নেই। আপনি যা চাইছেন তা কখনো সম্ভব নয়। আমাদের সমাজ পরিবার এটা কখনোই মানবে না। মূল কথা, আমি আপনাকে চাইছি না। তবে কেন আমার পেছনে ঘুরে নিজের সময় নষ্ট করছেন আপনি? কেন বুঝতে পারছেন না এটা অসম্ভব? কথাগুলো বলে শুকনো ঢোক গিলল হৈমন্তী। জবাবের অপেক্ষা করতে লাগলো। তুষার কিছুক্ষণ চুপচাপ নির্নিমেষ চেয়ে রইল তার মুখ পানে। পরক্ষণে ঠোঁটে বিস্তর হাসির রেখা ফুটিয়ে তুলল। কাতর চোখখানায় একরাশ মুগ্ধতা নিয়ে নিষ্পাপ স্বরে আওড়ালো, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি হৈমন্তিকা, আপনি কেন সেটা বুঝতে পারছেন না? হঠাৎ কান্না পেয়ে গেল হৈমন্তীর। ছেলেটা এমন অবুঝের মতো করছে কেন? এটা বিদেশ না, বাংলাদেশ, যেখানে নিজের চেয়ে বড় মেয়েকে ভালোবাসা মানে মেয়েটা ছেলেটাকে ফাঁসিয়েছে। নিজের চেয়ে বড় মেয়েকে বিয়ে করা মানে ছেলেটার কপাল খারাপ। অনবরত কলিং বেলের শব্দ পাওয়া যাচ্ছে, থামছেই না। রাবেয়া বেশ বিরক্তি সহিত রান্নাঘর থেকে বেরোলেন। দরজার কাছে যেতে যেতে রোষপূর্ণ গলায় হাঁক ছাড়লেন, কে? অতঃপর দরজা খুলেই বিরক্তি যেন উবে গেল ওনার। দরজার সামনে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন আফতাব সাহেব। রাবেয়াকে দেখেই তিনি প্রশ্ন করলেন, আশরাফ সাহেব বাসায় আছেন? ওনার সাথে আমার কিছু কথা আছে। রাবেয়া থেমে থেমে বললেন, আছে, ভেতরে আসুন। ভেতরে ঢুকবো না, ওনাকে এখানে ডাকুন। জি। এরপর ভেতরে ঢুকে আশরাফ সাহেবকে ডেকে আনলেন রাবেয়া। নিজে চলে গেলেন রান্নাঘরে। ইলিশ মাছ বোধহয় এতক্ষণে পুড়েই গেল। এ নিয়ে রাবেয়া চিন্তার শেষ নেই। আশরাফ সাহেব আফতাব সাহেবকে দেখে খানিক হাসলেন। বিনয়ের সঙ্গে বললেন, কোনো সমস্যা ভাই, এই অসময়ে আসলেন? আফতাব সাহেব কোনো ভনিতা ছাড়াই গম্ভীর স্বরে বললেন, যত দ্রুত সম্ভব অন্য বাসা দেখুন। আগামী মাসে বাসা ছেড়ে দিতে হবে আপনাদের। আশরাফ সাহেবের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। বিস্ময় নিয়ে তিনি প্রশ্ন করলেন, মানে
কেন, আমাদের দ্বারা কি কোনো ভুল হয়েছে ভাই? সেটা আপনার মেয়েকেই জিজ্ঞেস করুন। আপনার মেয়ে কোথায়? নিশ্চয়ই বাইরে। হ্যাঁ, কিন্তু আমার মেয়ে কি করেছে? আফতাব সাহেব তার ছেলের সঙ্গে আসলেন। এবার আপনার মেয়ে আমার ছেলেকে ফাঁসাতে যাচ্ছে। যে দেখেছে আমার ছেলে অনেক টাকা, ভবিষ্যৎ উজ্জ্বল, সেই আমার ছেলের গলায় ঝুলে পড়তে চাইছে। আমার ছেলের মাথা খেয়ে ফেলেছে আপনার মেয়ে। ওকে ছাড়া আমার ছেলের জন্য কিছুই বুঝে না। অথচ আপনার মেয়ের কি নাটক! নিজেই আমার ছেলের মাথা নষ্ট করে নিজেই কমপ্লেন করেছে আমার কাছে। আমার ছেলে কিনা আপনার মেয়েকে বিরক্ত করে। আরে আপনার মেয়েই তো একটা থার্ড ক্লাস, নিজের চেয়ে ছোট ছেলেকে নিজের প্রেমের জালে ফাঁসাচ্ছে। বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় মুহূর্তে রেগে গেলেন আশরাফ সাহেব। আফতাব সাহেবের কথা শেষ হবার আগে উঁচু গলায় চেঁচিয়ে উঠলেন, ভদ্রভাবে কথা বলুন। আমার মেয়ে কেমন তা আপনার থেকে আমাকে জানতে হবে না। নিজের ছেলের দোষ আমার মেয়ের ঘাড়ে চাপাবেন না, খবরদার। আফতাব সাহেব আরও দ্বিগুণ চেঁচিয়ে উঠলেন, আপনার থেকে ভদ্রতা শিখতে হবে না আমার, নিজেরা আগে শিখে আসুন গিয়ে। আগামী মাসের 1 তারিখেই যেন এই ফ্ল্যাটে আপনাদের কাউকে না দেখতে পাই আমি, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আপনাদের। কি ভেবেছেন আপনারা আমার ছেলেকে নিজের বশে আনতে চাইবেন আর আমি আনতে দিব? কখনো না। আশরাফ সাহেব প্রতিবাদ করতে গিয়েও করলেন না, আফতাব সাহেবের মুখের উপর দরজা লাগিয়ে দিলেন। আশরাফ সাহেবের মতে নীরবতাই সবচেয়ে বড় অপমান। তাছাড়া কুকুর ঘেউ ঘেউ করলে কি আমাদেরও ঘেউ ঘেউ করতে হবে? নিজেকে শান্ত করার চেষ্টা করলেন তিনি, কিন্তু কোনোভাবেই পারছেন না। শক্ত মুখে দাঁড়িয়ে আছেন। ওদিকে আফতাব সাহেব চেঁচামেচি করেই যাচ্ছেন। ইতিমধ্যে উপর নিচতলার ফ্ল্যাট থেকে মানুষ চলে এসেছে দেখতে। চেঁচামেচি শুনে রাবেয়া রান্নাঘর থেকে ছুটে আসলেন। উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে হৈমন্তীর আব্বু? আফতাব ভাই এত চেঁচাচ্ছেন কেন? আশরাফ সাহেব উত্তর দিলেন না, শক্ত দৃষ্টি নিক্ষেপ করলেন মেঝেতে। হৈমন্তী তখনই বেরিয়ে গেছে রেস্টুরেন্ট থেকে। তুষার শত ডাকলেও থামেনি। রিক্সা পাওয়া মাত্রই উঠে বসে তাতে। নিজের ফ্ল্যাটে আসতেই খানিকটা অবাক হয় সে। প্রতিদিনের তুলনায় একটু বেশি শান্ত আজকের পরিবেশ। আশরাফ সাহেব সবাই চুপচাপ বসেছিলেন। সেদিকে একবার তাকিয়ে হৈমন্তী যেতে নিলে পেছন থেকে ওনার গম্ভীর ডাক, এদিকে আয় হৈমন্তী। চলবে, বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন।